এছাড়া অ্যাওয়ারনেস বৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলো কাজ করি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তো আপনারা জানেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তো বিশ্ব মানবাধিকার পরিস্থিতির বাইরে না, কারণ এখন তো গ্লোবাল ভিলেজ আমরা সবাই। বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত খুব খারাপ অবস্থায় আছে, এবং সেই তুলনায় যদি আপনি বলেন যে বাংলাদেশেও কিন্তু একটা পট পরিবর্তন হয়েছে, এবং পট পরিবর্তনের পরে স্বাভাবিকভাবে যে মানবাধিকার পরিস্থিতি সেই জায়গাটাই খুব ভালো থাকে যেখানে নাকি একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত থাকে। যেহেতু বাংলাদেশে এখন গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত নাই, কাজে সেদিক থেকে আপনি সূত্রগতভাবেই কিন্তু বলতে হবে যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে। যেমন এখন আইনজীবীরাও আপনার আদালতে আপনার গেলে জামিন পান না, এবং আদালতে গেলে তাদের উপরে টর্চার করা হয় আসামিদের উপরে, এবং অনেকের তো আপনার বিভিন্নভাবে দোষর বিবেচনা করে তাদেরকে বাড়িঘর থেকে ধরে নিয়ে আসা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তা বিভিন্ন প্রসঙ্গ যদি আমি টানি অ্যাজ এ হোল বলবো যে মানবাধিকার পরিস্থিতি ভালো বলার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থা এস্টাবলিশ নাই। আমরা তো জানি যে বাংলাদেশে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তার মধ্যে আপনি, এবং সেক্ষেত্রে এই যে পট পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষজন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্যান্য সবাই যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেই ব্যাপারে আপনার কিছু কি করার চিন্তা আছে, কথা করেছেন? দেখুন, আমরা তো সবসময় যেটা করি সেটা হলো যে মানবাধিকার পরিস্থিতি যদি অবনতি হয় বা কারো অধিকার লঙ্ঘিত হয়, আমরা কিন্তু সেটা বিজেপির পক্ষ থেকে আমরা বলি এবং প্রোটেস্ট করি, এবং অন্য অন্য সংগঠনও তাই করে। এবং অনেক সময় আমরা বিভিন্ন ইস্যুতে আমরা আদালতেও যাই, কিন্তু আমরা ওই যে বললাম যে পট পরিবর্তনের পরে তো একটা স্টেবল পরিস্থিতি কিন্তু বাংলাদেশে এখন নাই, এবং সেই স্টেবল পরিস্থিতি না থাকার কারণে বিভিন্ন অর্গানগুলো যদি বলেন যে সেখানে তাদের যে স্বাভাবিক প্রক্রিয়া, যে স্বাভাবিক কর্মকাণ্ড বা স্বাভাবিক যে সিস্টেম, সেগুলো কিন্তু নিশ্চয়ই অনেকটা আপনার প্রবলেমের মধ্যে আছে। এবং সেই কারণে কিন্তু আমরা হঠাৎ করে এই ধরনের যে কোনো বিষয়ে যে এখন কিন্তু আদালতে প্রতিকার পাওয়ার জায়গাটাও কিন্তু এখন সংকুচিত অবস্থায় আছে। যদিও আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আমরা একটা স্বাধীন বিচার বিভাগ এবং এমন একটা বিচার বিভাগ পাবো যে মানুষের সমস্ত অধিকার, মানবাধিকার সেখানে নিশ্চিত হবে, কিন্তু আমরা দেখছি যে আদালতের মাধ্যমে কিন্তু সেই মানবাধিকারগুলো নিশ্চিত করা যাচ্ছে না এখন। কারণ আদালতের মধ্যেই কিন্তু আসামি গেলে তাকে নির্যাতন করা হয়, পিটানো হয়। তো সেক্ষেত্রে আদালত কিছু বলতে পারছেন না। আদালত স্বেচ্ছায় যে জামিন দিবেন কি দিবেন না এই সিদ্ধান্ত আদালত নিতে পারছেন না, পরিস্থিতি অ্যালাউ করছে না। অতএব এইরকম যখন একটা পরিস্থিতি, সেই অবস্থায় সাধারণভাবে যেভাবে মানবাধিকারের চিন্তা করা দরকার বা যেভাবে মানবাধিকার রক্ষা করার প্রশ্ন আসবে, এখনটা ঠিক সেভাবে করা যাচ্ছে না। আপনারা কি ভবিষ্যতে এই বিষয়গুলো কি আন্তর্জাতিক মহলে তুলে ধরার চিন্তা করছেন? জি, অবশ্যই। এটা আমরা তো দেশে কিন্তু ভয়েসটা আমরা তুলছি যে মানবাধিকার পরিস্থিতি যেখানেই ক্ষুণ্ণ হচ্ছে সেখানে কিন্তু মিডিয়া বা যতটুকু সামর্থ্য আছে আমরা বলছি। আর আন্তর্জাতিকভাবে কিন্তু এটা ক্রিটিসাইজ করা হচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে 5ই আগস্টের পরপর কিন্তু মাইনরিটির উপরে নির্যাতন, এবং বিশেষ করে মাইনরিটির চেয়ে মেজরিটির উপরে নির্বাচন কিন্তু অনেক বেশি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা নাকি আগের সরকারে ছিলেন তাদের অনেকের উপরে কিন্তু অনেক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ইন দ্য নেম অফ তারা ক্ষমতায় ছিলেন, খারাপ কাজ করেছেন। কিন্তু আইন তো বলে খারাপ কাজ করলে, অপরাধ করলে আইনের মাধ্যমে বিচার হবে, কিন্তু নিজের হাতে বিচার করার তো কোনো সুযোগ নাই। এটা তো মানবাধিকার লঙ্ঘন। কিন্তু সেটা কিন্তু বিশেষ করে আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের উপরে কিন্তু সেটা হচ্ছে, এবং সেখানে মাইনরিটির চেয়ে তাদের উপরে আরও বেশি হচ্ছে। অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেককে পিটানো হচ্ছে, অনেকে জেলখানায় ঢুকানো হয়েছে, তাই না? বিভিন্ন রকম ভুয়া মামলা দেওয়া হয়েছে, যে মামলায় সরকারই বলছে ভুয়া মামলা, কিন্তু কোর্ট থেকে কিন্তু সেটা জামিন পাওয়া যাচ্ছে না। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনার একটা আমরা বলবো যে এটা একটা ভিন্ন ধরনের পরিস্থিতি বাংলাদেশে এখন বিরাজ করছে। আমাদের শেখ হাসিনা যে চলে গেলেন এবং তার বিরুদ্ধে যে জেনোসাইডের একটা বিষয়টি তুলে আনলেন সব বর্তমান যারা আছেন, তো সেখানে প্রমাণিত হলো যে আসলে ওটা জেনোসাইড ছিল না। তো এই বিষয়টি আপনার কিছু না, দেখুন, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বিশেষ করে 5ই আগস্টের আগে অনেকগুলো কিলিং হয়েছে। সেই কিলিংগুলো কিন্তু আমরা এখনো তদন্ত জানি না, কিন্তু নর্মালি পত্রপত্রিকায় এসছে পুলিশের গুলিতে মারা গেছে, কিন্তু কেউ কেউ আবার বলছে এটার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকতে পারে, যে এই গুলি কোত্থেকে আসলো, কারা করলো। এই সমস্ত বিতর্ক কিন্তু সৃষ্টি হয়েছে, পুলিশ ব্যবহার করে এই বিতর্ক কিন্তু এসছে, এবং সেই ব্যাপারে কিন্তু এখনো আমাদের কাছে স্পষ্ট সূত্র নাই যে কিভাবে হয়েছে ঘটনাটা। এবং 5ই আগস্টে বলেছে যে ওগুলো পুলিশের গুলিতে মারা যায়, এখন কিছু কিছু সেটা বিভিন্ন রকম আসে, এবং সেটা 5ই আগস্টের পরেও কিন্তু কিলিং হয়েছে।
5ই আগস্ট পর্যন্ত যদি 5ই আগস্ট পর্যন্ত যদি আপনি শেখ হাসিনার উপরে দায়িত্ব দেন ক্লিকের, 5ই আগস্টের পরের ক্লিনটা কে দায়িত্ব নেবে সেটা একটা প্রশ্ন আসে কিন্তু। এবং জাতিসংঘের রিপোর্টে কিন্তু আপনি দেখবেন কিন্তু তারা কিন্তু তদন্ত করছে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত, কিন্তু এখন মামলা হয়েছে কিন্তু 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্টের পরে 15 আগস্টের মধ্যে যে কিলিং বা মানবাধিকার লঙ্ঘন বা নির্যাতন এগুলো কিন্তু কোনো বিচার এখন হয় নাই। সেই ক্ষেত্রে আমি তো এটা একটা দেখছি যে এখানে কিন্তু একটা বৈষম্য আছে, অর্থাৎ বিচার তো সবগুলোরই দিতে হবে। সে আমি মারা যাই বা আপনি মারা যান, যে কোনো মারা যাওয়ার বিরুদ্ধে আমাকে হত্যা করা হোক বা আপনার উপর নির্যাতন করা হোক, যে কোনো মানুষের উপরে হত্যা নির্যাতন জুলুম এগুলো তো আইনের আওতায় আসতে হবে। কিন্তু আমরা কিন্তু সেটা এখানে ব্যতিক্রম দেখছি, বৈষম্য দেখছি, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত সবগুলো এসছে, তারপরেরটা এখন আমরা পাইনি। বিষয়টা তাই। শুধু দর্শক, আসলে বাংলাদেশের মানবাধিকার নিয়ে এবং প্রবাসীদের মানবাধিকার নিয়ে যে কাজ করেন তিনি মঞ্জুর হোসেন, এবং এখন নতুন করে নিয়ে এসেছেন আমাদের প্রবাসীদের মানবাধিকার এবং বিভিন্ন অসুবিধাগুলোকে সমাধান করার জন্য। উনি নতুন নিয়েছেন প্রবাসী ট্রাইব্যুনালের একটা বিষয় সামনে তুলে এনেছেন। আমরা জানতে চাই এই বিষয়টি তিনি কীভাবে করছেন, কোথায় কোথায় করছেন, এর সূত্রপাত কোথায়, এবং আপনাদের জন্য উনি তুলে ধরছেন মিস্টার হোসেন। দেখুন, আপনারা জানেন যে প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গেলে পরে এবং তাদের বিভিন্ন অধিকার লঙ্ঘন হয় এবং তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়, এবং তাদের যে দেশে প্রপার্টি ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু তাদের হাতছাড়া হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে তাদের আত্মীয় স্বজন বা কেউ না কেউ তাদেরকে বঞ্চিত করে, তাদের প্রপার্টি তারা ভোগ করতে পারে না। এগুলো নিয়ে আমরা অনেকদিন থেকে HRBর পক্ষ থেকে কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য সংগঠনের মধ্যে একটা হলো NRB পিপলের সহযোগিতা করা, এবং সেখানে আমরা দেখেছি যে NRB পিপলদের যদি এই দেশের প্রতি তাদের যে এই ক্রাইসিস এটা যদি দূর করা না যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশি বংশধর যারা আছে প্রবাসে তাদের কিন্তু বাংলাদেশের ব্যাপারে আগ্রহ কমে যাবে, এবং সেই আগ্রহ কমে গেলে কিন্তু আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হব। এই চিন্তায় কিন্তু আমরা প্রবাসীদের অধিকার নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমরা কাজ করতে গিয়ে 16 সাল থেকে আমরা কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে 100 জনের জন্য আমরা লিগ্যাল এইড দেই বা সাপোর্ট দেই, তাদের সহযোগিতা করতে যাই, আমরা মাত্র 5 জনের জন্য আমরা সহযোগিতা করতে পারি। প্রশাসনিকভাবে তাদেরকে আমরা একটা রিলিফ দিতে পারি, 95 জনকে আমরা দিতে পারি না। কারণ হলো দীর্ঘ আইনি সূত্রিতা, অর্থাৎ একটা মামলা মোকদ্দমা আছে, কেউ একটা কাগজ তৈরি করে আদালতে চলে গেছে, যে সেখানে তো প্রশাসনটা সমাধান করতে পারে না। আর ওই মামলা ফেস করার জন্য প্রবাসীকে 20 বছর ঘুরতে হবে, এটিও তার পক্ষে সম্ভব না। যার ফলে আলটিমেটলি কিন্তু সে ওখান থেকে প্রবাসী তার সম্পত্তি হারাবে, তার ব্যবসা হারাবে। এই কারণে আমরা মনে করছি যে এটার একটা সমাধান দরকার, এবং সেই সমাধান হিসেবে আমরা 2019 সালে HRBর পক্ষ থেকে আমরা দাবি করেছি যে একটা প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করার জন্য, যে প্রবাসী ট্রাইব্যুনালে প্রবাসীদের যে সমস্যা আছে সেগুলো তারা ওখানে আবেদন করবে, এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্রবাসী ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়ে প্রবাসীর অধিকার প্রতিষ্ঠা করবে। এবং সেটির ব্যাপারে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন কিভাবে হবে আমরা 9 দফা আপনার ডিটেলস দিয়েছি সেখানে আমাদের লিফলেটে। সেখানেও বলেছি আমরা কিভাবে করা যাবে, প্রবাসী ট্রাইব্যুনাল কতদিনের মধ্যে বিচার করতে হবে, কিভাবে হবে, সবগুলো সেখানে ডিটেলস আছে। আমরা আশা করছি যে ট্রাইব্যুনালের মাধ্যমে হয়তো একমাত্র সম্ভব যে প্রবাসীদের যে সমস্যা সেটা দ্রুত সমাধানের জন্য। আমরা বলছি না যে প্রবাসী একটা ক্লেম করলে সে পেয়ে যাবে, কিন্তু তার সমস্যাটা, তার ক্লেমটা যেন খুব শর্ট টাইমের মধ্যে সমাধান হয়, এটি হলো আমাদের মূল উদ্দেশ্য। মিস্টার মোর্শেদ, আমরা জানতে চাচ্ছি যে এই সমস্যাগুলোর মধ্যে কোনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আপনি সামনে আসছেন, পয়েন্ট আকারে আমরা 3-4টা শুনতে পাই। হ্যাঁ, যেমন আমরা ট্রাইব্যুনালের কথা বলছি যে বিদেশে বা দেশে যে কোনো জায়গা থেকে যে কোনো সাদা কাগজে SMS অথবা আপনার ডিজিটাল মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে হাজির হয়ে যেটা লিখিতভাবে জানায় যে আমি আমার বাড়িটি অমুকে দখল করে রেখেছে, এটি হবে আপনার অভিযোগ। এবং ট্রাইব্যুনাল সেই অভিযোগটা কনসিডারেশন নিয়ে 15 দিনের মধ্যে তারা দুই পক্ষকে নোটিশ দেবে শুনানির জন্য। শুনানিতে প্রবাসী যদি যাবে, না গেলে সে যদি এখানে থাকে তাহলে তার জুমে তার বক্তব্য শুনবে এবং ইন্টারনেটের মাধ্যমে তার বক্তব্য নেবে। সেগুলো নিয়ে জজ সাহেব 30 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দিবে যে বাড়িটা কি প্রবাসী পাবে কি পাবে না, এবং যদি সেখানে প্রবাসী পায় তাহলে রায় দেওয়ার পরে প্রবাসীকে হস্তান্তর করতে হবে। হস্তান্তর করার পরে যদি কেউ যারা নাকি দখল করেছিল তারা যদি আপিল করতে চায়, আপিল তারা করতে পারবে, কারণ আপিলে তো আবার অনেক দীর্ঘের সূত্রিত হবে। ওই জন্য আমরা চাচ্ছি যে প্রবাসীর রাইটটা যেন আদালতের মাধ্যমে ইমিডিয়েটলি যে সিদ্ধান্ত হবে সেটা যেন তারা ভোগ করতে পারে। তারা তো 20 বছর ওয়েট করতে পারবে না এই মামলা অবগত হওয়ার জন্য, এই দীর্ঘসূত্রিতা তো তারা ফেস করতে পারবে না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা তাদের। অর্থাৎ সেই জায়গাটাই আমরা মনে করি যে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করে সেখানেই তাদের এই সমস্যাটা সংক্ষিপ্ত সময় বিচার করা দরকার।
এই প্রবাসী ট্রাইব্যুনালের মধ্যে এগুলো আছে, প্লাস ওখানে আমরা একটা বলেছি যে প্রবাসীদের অনেক সময় দেখা যায় যে বিচার যে হবে সেই বিচারের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে, হয়তো তাকে দেশে গেলে মেরে ফেলতে পারে, ভয়ভীতি দেখাচ্ছে। সেক্ষেত্রে ট্রাইব্যুনালকে আমরা একটা ক্ষমতার কথা বলেছি যে প্রবাসী যদি হেল্প চায় যে আমি দেশে এই শুনানিতে আসবো, আমার নিরাপত্তা দরকার, এবং সেখানে এই কোর্টের একটা ক্ষমতা থাকবে নিরাপত্তা দেওয়ার আদেশ দেওয়ার জন্য, পুলিশকে আদেশ দিবে এবং সেই নিরাপত্তাটা প্রবাসীকে পুলিশ তাকে দিবে যতক্ষণ পর্যন্ত মামলা রায় না হবে, শেষ না হবে। এটা আমরা ওই ট্রাইব্যুনালের বিধানের মধ্যে রেখেছি। আর একজন জেলা জজের সমপর্যায়ের একজন বিচারককে দিয়ে প্রত্যেকটা জেলায় প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করার জন্য আমরা বলেছি, এবং তার যে অফিস থাকবে সেরেস্তাদার অন্যান্যরা তারা এক্স অফিস হিসেবে কাজ করবে প্রবাসী ট্রাইব্যুনালে। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রবাসীদের জন্য বাংলাদেশ থেকে যারা বাইরে আসছেন এবং বসবাস করছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত, তারা হয়তো সময় করেও যেতে পারছেন না, অথবা বিভিন্ন সমস্যার জন্য তাদের সমস্যাগুলো অনেক দীর্ঘায়িত হয়। সেই সমস্যা সমাধানের জন্য মিস্টার মোর্শেদ এই প্রবাসী ট্রাইব্যুনালের বিষয়টি এনেছেন। আমরা জানতে চাচ্ছি কোন কোন দেশে উনি এই শাখা গঠন করেছেন। আমাদের তো এখন এবার টরন্টোতে হয়ে গেল, মানে হলো কানাডার জন্য একটা যে আমাদের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ 16 সাল থেকে আমরা কাজ করছি, এবং আমরা বিদেশে প্রত্যেককে আহ্বান জানাই যে আপনারা ঐক্যবদ্ধ হন, কারণ এটা ভয়েস রেজনেস করলে হবে না, প্রবাসীদের এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে আমাদের ইউকেতে, আমেরিকাতে, সুইডেনে, সৌদি আরবে এই সমস্ত জায়গায় আমাদের কমিটি আছে, তারা ওই সমস্ত এমবিসি হাইকমিশনকে কিন্তু তারা লিখিতভাবে স্বীকৃতি দিয়েছে। এবং আমি এবার প্রথম কানাডার মিটিংও আসলাম, কানাডাতে আমাদের কমিটি এর আগে হয়েছে। আমি আশা করবো যে কানাডার প্রবাসী যারা আছেন সবাই যেন এগিয়ে আসে। আর এখন আমরা প্রাইমারি ট্রাইব্যুনাল হলো আগ পর্যন্ত আমাদের সংগঠন, আমাদের কমিটির কাছে লিখিত অভিযোগ দিলে, আপনাদের দাবিগুলো উত্থাপন করলে, কাগজপত্র দিলে আমরা কিন্তু সেটা দেখে বাংলাদেশে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই প্রতিকারগুলো দেওয়ার চেষ্টা করি। এটা আমরা ভলান্টিয়ার করি, এবং আমাদের সংগঠন কিন্তু কোনো ফান্ড নিয়ে কাজ করে না, কারো টাকা পয়সা নিয়ে আমরা কাজ করি না, আমরা ভলান্টিয়ার সার্ভিস প্রবাসীদের যে কোনো সমস্যার ব্যাপারে তারা যোগাযোগ করে আমরা তাদের এই সাপোর্টটা আমরা বিনা ফিসই আমরা দিব, এবং সেটা দিয়ে যাচ্ছি। তবে ওই যে চূড়ান্তভাবে যদি ব্যাপক লোককে সমাধান করতে হয়, সেখানে প্রবাসী ট্রাইব্যুনালের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, প্রবাসীদের সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন মিস্টার মনজিদ মোর্শেদ, এবং আমাদের উচিত সেই বিষয়টাকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে এই বিষয়ের সাথে যুক্ত। ধন্যবাদ এবং আমাদের যারা দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা।